ওসমান হাদির মরদেহ ঢাকায় নেওয়া হলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল দুপুর 2:30টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা। ওসমান হাদির মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে দেশ। শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে মানুষের ঢল। সারা দেশে বিশেষ দোয়া প্রার্থনা। কাল জানাজা। বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরকারের। পত্রিকা অফিসে হামলা, নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা, মন্তব্য বিএনপির। এবং দেশে ফিরতে ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান। প্রায় 18 বছর লন্ডনে নির্বাসিত জীবনের পর 25শে ডিসেম্বর ফিরবেন তিনি। সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ। সন্ধ্যা 5:45টার দিকে আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। এরপর হাদির মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি নেতা কর্মীরা সহ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। শরীফ ওসমান হাদি সবার মুখে মুখে আজ শুধু এক নাম। প্রত্যাশা ছিল হাদি ফিরবেন সুস্থ হয়ে, জনপ্রতিনিধি হয়ে রুখে দাঁড়াবেন অন্যায় অবিচারের বিরুদ্ধে। সবার সব প্রতীক্ষা শেষ করে হাদি ফিরেছেন ঠিকই, তবে ফেরেনি তার তীক্ষ্ণ প্রতিবাদ আর প্রতিবাদের আওয়াজ। জুলাই যোদ্ধা ওসমান হাদি চেয়েছিলেন যাপিত জীবনের মতো সাদামাটা হবে তার সব যাত্রা। সবুজের কফিনবন্দি হাদির শান্ত নিথর দেহ নিয়ে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট জন্মভূমির মাটি ছোঁয় সন্ধ্যা 5:45টার দিকে। ওসমান হাদির মরদেহ বরণ করতে বিমানবন্দরে ছিলেন রাজনীতিক সহ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, আর রাজপথে ছিল হাজারো মানুষ। বিমানবন্দর থেকে ওসমান হাদি মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ওসমান হাদির জানাজা। ইনকিলাব মঞ্চ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে। বাদ জোহর বলাটাই শ্রেয়, যে জোহরের ডাকটায় নামাজ হবে, তারপরে বাদ জোহরে আমরা সবাই মিলে সমবেত হব। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। তাৎক্ষণিক তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। 7 দিনের জীবন মৃত্যুর লড়াইয়ে হার মেনে বৃহস্পতিবার রাতে মারা যান শরীফ ওসমান হাদি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে নেওয়া হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সেখানে এই মুহূর্তে আপনি যেখানে আছেন, পরিস্থিতি কি দেখছেন? আপনি জানেন যে আসলে হাদির মরদেহ রাখা হয়েছে এই হাসপাতালেরই হিমঘরে, এবং আগামীকাল এখান থেকে তার মরদেহ বের করা হবে এবং সেটি নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর 2টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে সর্বস্তরের মানুষ কিন্তু অংশ নেবেন। সারা দেশ থেকে এই জানাজায় লোকজন অংশগ্রহণ করবেন, এরকম তথ্য কিন্তু এখন থেকেই রয়েছে, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এই জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু অনেকেই এরই মধ্যে রওনা হয়েছেন। তবে এখানে কিন্তু এখনও দেখছেন যে এই মৃত্যুর ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখনও এখানে যে বিক্ষোভ চলছে এবং যে স্লোগান চলছে তাতে কিন্তু মূলত বিচারের যে দাবি সেটিই কিন্তু বারবার জানানো হচ্ছে। অর্থাৎ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করা এবং গ্রেপ্তার করে তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং সেটি দ্রুত সময়ের মধ্যে করা, এই দাবি কিন্তু জানানো হয়েছে। এরই মধ্যে আপনি জানেন যে জাতিসংঘ থেকেও কিন্তু এই বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য আহ্বান জানানো হয়েছে, এবং আমরা দেখেছি দেশের বিভিন্ন এলাকায়, রাজধানীর বিভিন্ন পয়েন্টেও কিন্তু বিক্ষোভ চলছে। বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন, এবং বিশেষত জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশ নিয়েছেন সেই নেতৃত্ব দেয়া যে সকল দলগুলো রয়েছে সেই দলের নেতৃবৃন্দও কিন্তু আমরা দেখেছি যে তারা এই
অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন পয়েন্টে তারা রয়েছেন। তো সব কিছু মিলিয়ে মূলত কালকে জানাজার পরে তাকে দাফন করা হবে এবং তার পরিবারের ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই তাকে দাফন করা হবে এবং তার আগে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদেও তাকে নেওয়া হবে। সেখানে সবাই তাকে শ্রদ্ধা জানানো এবং তাকে শেষ বিদায় যেটি জানানো সেই আয়োজনও কিন্তু রয়েছে। তো এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে আসলে এই আন্দোলন যেটি চলছে তার হত্যাকারীদের বিচারের দাবি সেটি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ এবং কোনোভাবে যাতে কোনো উস্কানিতে এই ইস্যুটিকে বা এই ঘটনাটিকে অন্যদিকে প্রবাহিত করতে কেউ না পারে সেই বিষয়টি তো সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তো আমরা রয়েছি নিশ্চয়ই প্রতি খবরে পরবর্তী যে তথ্যগুলো থাকে, নতুন যে তথ্য আসবে সেগুলো জানিয়ে দেব। তো এই ছিল তানিয়া এখান থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকে জুম্মার পরপরই প্রতিবাদে মুখর হন বিক্ষুব্ধরা, শাহবাগে নামে মানুষের ঢল। এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কি দেখছেন? তানিয়া, শুরুতেই যেটা বলতে চাই, হাদি নেই, কিন্তু হাদির রেখে যাওয়া যে অনুপ্রেরণা বা শক্তি সেটা কিন্তু জ্বলজ্বল করছে এই শাহবাগ চত্বরে। সেটা গতকাল তার মৃত্যুর সংবাদ পেয়েই ফেপে ওঠেন, ফুঁসে ওঠেন ছাত্র জনতা। সেই মোতাবেকই আজকে এখনো বলা যায় যে কিছু অংশ আজকে যে তাদের আনুষ্ঠানিক কর্মকাণ্ড সেটা স্থগিত করেছে এবং কি পাশাপাশি একাংশ আর কিছু অংশ রয়েছে এখনো তারা স্লোগান দিচ্ছেন যে তার হাদি হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক ফাঁসির যে রায় সেটা দিবে সেই প্রত্যাশাটাই করছেন। সেই দাবিতেই কিন্তু তারা এখন শাহবাগে অবস্থান করছেন। এমনকি আমি যদি আরেকটু জানাতে চাই যে শাহবাগের যে আশেপাশে সড়ক চলাচল সেটা কিন্তু কিছুটা স্বাভাবিক হতে চলছে, এমনকি প্রতিটা রাস্তা দিয়ে এখন যে যানবাহন সেই যানবাহনের চাপটাও কিন্তু বেড়েছে। তবে এখনো একাংশ বলা যায় যে তারা স্লোগান মুখরিত রেখেছে শাহবাগ চত্বর, এমনকি এই শাহবাগ চত্বরটাকে তারা দাবি হিসেবে বলছেন, দাবি করেই তারা তুলে ধরছেন যে শহীদ উসমান হাদি চত্বর করা হোক, এই দাবিতেই কিন্তু তারা এখনো স্লোগান দিচ্ছেন। এমনকি তারা বলছেন যে আসলে যেহেতু হাদির এমন হত্যাকাণ্ড হয়েছে তাহলে ভবিষ্যতে দোষীদের শাস্তি প্রদান না করা হলে যারা জুলাই যোদ্ধা রয়েছেন, সম্মুখ সারির যারা যোদ্ধা রয়েছেন তারাও কিন্তু এই হত্যার সম্মুখীন হতে পারেন। সেই আশঙ্কা থেকেই বলছেন যত দ্রুত সম্ভব এই দোষীদের শাস্তির দাবি বাস্তবায়ন করতে হবে, এমনকি যদি দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে যে সামনের নির্বাচন, সেই সামনের নির্বাচনটাও কিন্তু অনিশ্চিত দিকে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এছাড়া আমি আরেকটি যেটা আপনিও জানেন তানিয়া, যে আগামীকাল বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দক্ষিণ প্লাজা, যেটা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এর পরবর্তীতে তার দাফন হবে। সেই দাফন শেষ করে কিন্তু এই ছাত্র জনতা আবারও এই শাহবাগে অভিমুখী হবেন, এমনকি শাহবাগে তারা বিক্ষোভ মিছিল করবেন, বিক্ষোভ সমাবেশ করবেন, এমনকি তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখবেন এই শাহবাগ চত্বর। তো এই ছিল তারিয়া এখান থেকে সবশেষ। তারিয়া। আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ওসমান হাদির মৃত্যু ঘিরে হামলা ও সহিংসতা থেকে বিরত থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। পাশাপাশি ওসমান হাদির মৃত্যু ঘিরে গণমাধ্যম সহ বিভিন্ন স্থানে হামলা বিষয়ে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত সহ দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ওসমান হাদির হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই সংকটময় সময়ে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। রাজধানীর তোপখানা রোডে উদীচীর কার্যালয়ের আগুন প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, উদীচী কার্যালয়ে আগুনের বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। জি তানিয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই তোপখানা রোডে, উদীচী শিল্পগোষ্ঠীর ঠিক সামনে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তার যে চাদর সেটি কিন্তু আসলে একদমই সেনাবাহিনী এবং বিজিবি দিয়ে আসলে ঘিরে রাখা হয়েছে। এবং আমাদের ডান পাশেই কিন্তু উদীচী শিল্পগোষ্ঠীর ভবন, যেখানে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করেছে, এখনও ভিতরে কাজ করা হয়েছে। উদীচী শিল্পগোষ্ঠীর বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছিল, তারা জানিয়েছে যে এই উদীচী শিল্পগোষ্ঠীর মধ্যে তাদের স্বাধীনতার পর থেকে তাদের যত আর্কাইভ ছিল সব আর্কাইভ নষ্ট হয়েছে, এক লাইব্রেরি ছিল লাইব্রেরি নষ্ট হয়েছে, এবং তাদের যে বাদ্যযন্ত্র সব কিছু কিন্তু নষ্ট হয়েছে। এবং একই সাথে
আপনারা জানেন যে উদীচী শিল্প গোষ্ঠী কিন্তু আসলে সেই যুদ্ধের পর থেকেই তাদের যে সাংস্কৃতিক যে সংগ্রাম সেটি তারা চালিয়ে এসেছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে কিন্তু তাদের যে সংস্কৃতির মাধ্যমে যে সংগ্রামটি সেটি কিন্তু তারা আসলে তুলে ধরেছে এবং আজকে সেই উদীচী শিল্প গোষ্ঠীর যে কার্যালয় সেখানেই আসলে অগ্নিসংযোগ এটি আসলে কোনোভাবেই এই শিল্প গোষ্ঠীর যারা লোক রয়েছে আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করার চেষ্টা করছি বর্তমান যিনি উদীচী শিল্প গোষ্ঠীর শিল্পী গোষ্ঠীর যে কেন্দ্রীয় যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রয়েছে এবং তার সাথে আমরা এবং তারা একটি ব্রিফ করতেছে, আমরা সেই সরাসরি ব্রিফে চলে যাচ্ছি। এবং আগামীকালকে যেহেতু শরীফ ওসমান হাদির আগামীকাল জানাজা রয়েছে বাদ জোহর এবং কালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা কর্মসূচিতে শুভ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার এখন অনেকটাই ধ্বংসস্তূপ। আগুন ভাঙচুরের বিধ্বস্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভবন দুটি। আগুন দেওয়ার ঘটনার পর আজও রাস্তায় নেমেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতার অনেকে। তাদের কণ্ঠে ক্ষোভ আর সংবাদ মাধ্যমের প্রতি হতাশা। দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার সংবাদকর্মীদের কর্মযজ্ঞে দুই পত্রিকার যে দুই কার্যালয় প্রতিদিন ছড়াতো খবরের উত্তাপ, এখন সেখানে নীরবতা। কর্মমুখর অফিস দুটি এখন ধ্বংসযজ্ঞের সাক্ষী। বৃহস্পতিবার রাতের আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়। আগুন নিয়ন্ত্রণে এলেও রয়ে গেছে পোড়া দেয়াল, ছাই হয়ে যাওয়া কাগজপত্র আর অনেক না বলা কথা। শুক্রবারও রাস্তায় নামেন বিক্ষুব্ধ ছাত্র জনতার অনেকেই। তারা জানান ক্ষোভের কথা। দালাল ছিল এই জন্য ভাঙছে, এটার পরে একবার না খালি বারবার ভাঙার চেষ্টা করা হয়েছে। যতটুকু সাপোর্ট পেলে একটা স্বৈরাচার তার জায়গাকে শক্তিশালী করে নিতে পারে, এই প্রথম আলো ডেইলি স্টার হাসিনাকে তারা ততটুকু সাপোর্ট করেছে। ভারতীয় আগ্রাসনের সাথে সম্পৃক্ত গণমাধ্যমের প্রতি হুঁশিয়ারিও দেন তারা। দোষরা থেকে থাকেন তাহলে প্লিজ পরিচয়টা দিয়েন না, বাঁচবেন না। এই সরকারের উপর দুঃসা পাইয়ে দেওয়ার জন্য তারা নিজেরাই এই ধরনের ঘটনা ঘটাইতে পারে, কারণ তাদের অতীত ইতিহাস তাই বলে। আমরাও তো চাইতেছি পদত্যাগ করাইতে স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিকেলে প্রথম আলোর কর্মীরা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন, নিন্দা ও ক্ষোভ জানান গণমাধ্যমের ওপর হামলার। একটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক। শুক্রবার বন্ধ ছিল ওই দুটি পত্রিকা। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনের সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা ঘটে থাকতে পারে, এই কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও বলেন, প্রশাসনের ভেতরে এখনও ফ্যাসিস্টরা রয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কারণ বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, প্রশাসন চাইলে হামলা ঠেকাতে পারত, কিন্তু তাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ ছিল না। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, এই হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম বলেন, নির্বাচন সামনে রেখে এই ধরনের হামলায় সরকারের নীরবতা দেশের জন্য অশনি সংকেত। যে এক ধরনের, আমি যেটাকে বলি যে সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকা, পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় থাকা এবং এগুলো ঘটতে দেওয়া, এইটা খুব অশনি সংকেত বাংলাদেশের জন্য। শাহবাগ কেন্দ্রিক এই বিক্ষোভের বাইরে বিচ্ছিন্ন কিছু গোষ্ঠী বা বিচ্ছিন্ন কিছু ব্যক্তি নেতৃত্বে মানুষ এসে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। এটা সরকারের যেই নিষ্ক্রিয়তা আমরা দেখতে পেয়েছি, এটা সরকারের একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া, তাদের পরিকল্পনা ছাড়া এটা সম্ভব হতো না। কারণ এটাই প্রথম ঘটনা না, এর আগেও এই ধরনের ঘটনা ঘটতে আছে। দেশে আসার জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 18 বছর লন্ডন থাকার পর আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। ট্রাভেল পাস নিতে বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেন তারেক রহমান। শুক্রবার সেই ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি। বিকেল 5:30টার দিকে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এই খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জায়মা রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্রে জানা গেছে, তারেক রহমান পরিবারের 3 সদস্য, ব্যক্তিগত সহকারী সহ মোট 6টি ওয়ান ওয়ে টিকিট কেটেছেন। 24শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ফ্লাইটটি। ঢাকায় অবতরণ করবে 25শে ডিসেম্বর।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 205 নারায়ণগঞ্জ 2-এ। প্রিয় দর্শক, স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 2-এ। আর আমাদের এই আয়োজনে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী এলাকা নিয়ে কি পরিকল্পনা রয়েছে। জনাব ইলিয়াস আলী মোল্লা, আপনাকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আপনার কাছে শুরুতেই জানতে চাই, আপনি যদি এই আসনে এমপি প্রার্থী, এমপি নির্বাচিত হন, তাহলে এই নারায়ণগঞ্জ 2কে আপনি কিভাবে সাজাবেন? আলহামদুলিল্লাহ, প্রথমেই বলে নিচ্ছি যে আপনাদের ডিবিসি টেলিভিশনকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, এবং সঙ্গে সঙ্গে 2500 বাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আর আপনাদের মাধ্যমে সকল 2500 বাসীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মানুষের মৌলিক চাহিদা, স্বাস্থ্য, এরপর খাদ্য, বস্ত্র, এই ধরনের যে মৌলিক চাহিদাগুলো আছে, এগুলোর ব্যাপারে আমাদের নিজস্ব একটা পরিকল্পনা আছে। খাদ্যের ব্যাপারে আমরা সুষ্ঠু খাদ্য যোগান, সঙ্গে সঙ্গে নিরাপদ খাদ্য, এই যে ভেজালমুক্ত খাদ্য অহরহ দেখা যায়, এবং এটা সাধারণত একটা সিন্ডিকেটের মাধ্যমে সারা দেশে তথা আমাদের 2500-ও এই ধরনের অবস্থা বিরাজমান। আমরা এগুলোকে পর্যায়ক্রমে একেবারে জিরো টলারেন্সে আনতে চাই। নিরাপদ খাদ্য, ভেজালমুক্ত খাদ্য, ওজনে কম দেওয়া থেকে আরম্ভ করে এই যে খাদ্যের ব্যাপারে বিভিন্ন বিপর্যয়, এটা আমরা রোধ করতে চাই। আর এই খাদ্যের যোগান, যেমন দেখা যায় যে আড়তে খাদ্যের মূল্য একটা, ঠিক এখানে এসে অনেক গুণে বেড়ে যায়, এবং সিন্ডিকেট সিস্টেমে এই যে খাদ্য যোগান দেওয়া হয়, এটা আমরা ব্রেক করতে চাই। এরপরে হলো স্বাস্থ্য চিকিৎসার ব্যাপারে আমার নিজস্ব একটা পরিকল্পনা হলো যে 2500-এ একটা স্বাস্থ্য কেন্দ্র এরকম হওয়া উচিত, যেমন মেডিকেল কলেজ। যেমন আমাদের এইখানে অনেক রোগী আছে যারা ঢাকায় উন্নত মানের চিকিৎসার জন্য যেতে হলে যে যোগাযোগ ব্যবস্থা, এটা এত সমস্যাপূর্ণ, যেমন 1 ঘন্টার জায়গা 3 ঘন্টা 4 ঘন্টায়ও ঢাকায় যাতায়াত করা মুশকিল হয়ে যায় যানজট এবং অন্যান্য সমস্যার কারণে। ফলে যদি 2500-এ একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা যায়, এখানে সকল রকমের চিকিৎসা, অ্যাট দি সেম টাইম যারা গরিব রয়েছে, যারা অর্থের অভাবে এই চিকিৎসা নিতে পারেন না, ওদেরকে ফ্রি ট্রিটমেন্ট করার জন্য সকল ব্যবস্থা এবং ঔষধপত্র সহ সকল ব্যবস্থা। আপনার কাছে জানতে চাই যে 2500-এ ডাকাতি এবং চাঁদাবাজির একটি প্রবণতা রয়েছে, সেক্ষেত্রে আপনার ভূমিকা? জি আমি এটা দুঃখজনক যে 2500-এ অনেক জায়গায় শুনেছি 2500-এ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এই ধরনের 5ই আগস্টের পরেও কিছু কিছু ঘটনা আমাদেরকে বিশেষ করে আমাকে খুব বিব্রত থাকতে হয়েছে। এই ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা যারা কাজে নিয়োজিত আছেন তাদেরকে নিয়ে আমরা প্রতি এলাকায়, যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, এজন্য একটা দুর্গ গড়ে তুলতে চাই। আমাদের একটা পরিকল্পনা আছে। যারা ক্রিমিনাল, যারা এই কাজটা ঘটায়, তারা কোনো না কোনো এলাকায় বসবাস করে, আমরা এদেরকে ওই গ্রামের লোক বা ওই ওয়ার্ডের লোক, ওই ইউনিয়নের লোক চিনে, আমরা সেইভাবে তাদেরকে বাছাই করব। ইলিয়াস আলী মোল্লা, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার, সেটি হচ্ছে যে জি দুঃখিত, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যদি প্রতিনিধি নির্বাচিত হন, তাহলে আপনি এই নারায়ণগঞ্জ 2কে সুন্দরভাবে গড়বেন বলছেন। এই সামনে নির্বাচন ঘনিয়ে আসছে, কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা নির্বাচনকে? প্রতিবন্ধকতা বলতে আমি সেই ধরনের বিরাট কোনো প্রতিবন্ধকতা দেখছি না, কিন্তু কিছু প্রতিবন্ধকতা অবশ্যই আছে। যেমন আমাদের বর্তমান সরকার বলছে প্লেয়িং লেভেল ফিল্ড করবেন, কিন্তু এখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হুমকি ধমকি, ভয় ভীতি, অস্ত্রের ঝনঝনানি, এই ধরনের কাজকাণ্ড ঘটছে, এবং বলতেছে যে আমরা তালিকা করছি, ইলেকশনের পরে দেখাবো। তো এই ধরনের হুমকি ধমকি
আছে, এগুলো আমরা নিরসন চাই। ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জ 1 এবং 2-এর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজকে শেষ হচ্ছে। আগামীকাল দেখা হবে 3 এবং 4-এ। সে পর্যন্ত সবাই CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।